আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজিতে A+ পেতে চাও অথবা 90+ মার্ক পেতে চাও ইংলিশ সেকেন্ড পেপারে, তাদেরকে অবশ্যই যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ইংরেজির প্রত্যেকটা টপিক, বিশেষ করে গ্রামাটিক্যাল টপিকগুলোর বোর্ড প্রশ্ন সমাধান করে যেতে হয়। আর তারই ধারাবাহিক আয়োজনে আমি তোমাদের সাথে থাকছি ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন সমাধানে, এবং তোমাদেরকে আমি টেকনিক দিয়ে রুল কম পড়িয়ে তোমাদেরকে কিভাবে প্রশ্নের যে শূন্যস্থান আছে শূন্যস্থানের আশেপাশে দেখেই অ্যান্সার করা যায় সেগুলোই শেখাচ্ছি এই প্রশ্ন সমাধান পর্বে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা পর্বে তোমাদেরকে টেকনিকগুলো অ্যাপ্লাই করে দেখানোর জন্য। রুলসের চেয়ে প্র্যাকটিক্যাল যে ইউজেস সেটাতে আমি তোমাদেরকে প্রাধান্য দিচ্ছি। সো আমি চলে যাচ্ছি আজকে ঢাকা বোর্ড 2024-এর বোর্ড প্রশ্ন সমাধানে। ওকে, আচ্ছা, সো দেরি না করে চলে যাচ্ছি। দেখো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসেই দেখাচ্ছি যে ভার্বের বেস ফর্ম কোথায় হয়, ভার্বের পাস্ট ফর্ম কোথায় হয়, B3 ফর্ম কোথায় হয়, এই যে এই টেকনিকগুলো আমি তোমাদেরকে সবসময় দেখাচ্ছি এবং আমরা যখন সলভ করি তখন এই জিনিসগুলো আলোচনা করে থাকি। সো আমি চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো, আজকে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। শুরু হয়েছে ওয়ান্স আপন এ টাইম। সো ওয়ান্স আপন এ টাইম দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে আমরা যে কাজটা করব, দেখি আমাদের যে টেকনিক আছে সেই টেকনিকে আছে কিনা ওয়ান্স আপন এ টাইম। দেখো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম। যদি আমরা দেখি বাক্যে অথবা বাক্যের শুরুতে ওয়ান্স আপন এ টাইম আছে, তখন আমরা অ্যান্সারটা দিব ভার্বের পাস্ট ফর্ম। তার মানে রাইট ফর্ম অফ ভার্ব বলতে কি বোঝায়? রাইট ফর্ম অফ ভার্ব বলতে বোঝায় ওই যে শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানে ভার্বের কোন প্রকারটা নিবা। সেটা কি ভার্বের পাস্ট ফর্ম, নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, নাকি আইএনজি ফর্ম, নাকি ভার্বের বেস ফর্ম, নাকি এস বাই এস ফর্ম, সেটাই আমরা খেয়াল করে থাকি। সো আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স আপন এ টাইম থাকবে, অবশ্যই আমাদের অ্যান্সার নিতে হয় কি? আমাদের অ্যান্সার নিতে হয় পাস্ট ফর্ম, মানে V2 নিতে হবে। এখন আসি, আমরা এখানে যে ক্লু দেওয়া আছে সেই ক্লুতে আছে বি ভার্ব। আমরা জানি বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ অ্যান্ড দেন ওয়ার, তাই না? এই পাঁচটার মধ্যে আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি, এবং এই তিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এই দুইটা হচ্ছে পাস্ট টেন্সে। তো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, দেয়ার ড্যাশ আ কিং, একজন কিংকে বুঝিয়েছে। যেহেতু ওয়ান্স আপন এ টাইম, এম, ইজ, আর কোনোটা হবে না, V2 হবে, ওয়াজ অথবা ওয়ার। যেহেতু আ কিং একজন রাজাকে বুঝিয়েছে, অবশ্যই সেটা দেয়ার ওয়ার না হয়ে দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার ওয়াজ এ কিং। সবাই বুঝতে পেরেছি? প্রথম শূন্যস্থান ডান। ওয়ান্স আপন এ টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, যেহেতু বি ভার্ব আছে, বি ভার্বে ওয়াজ অথবা ওয়ার বসবে। যেহেতু আ কিং একজন রাজাকে বুঝিয়েছে, আমাদের অ্যান্সার কি হবে? ইয়েস, ওয়াজ হবে। আচ্ছা, এবার আসো পরবর্তী শূন্যস্থান। হু ওয়াজ ভেরি ফন্ড অফ। অফ আছে প্রেপোজিশন, খেয়াল করে দেখো, অফ হচ্ছে প্রেপোজিশন। তো তোমাদেরকে একটু নিয়ে যাই আমি। দেখো, ভার্ব প্লাস আইএনজি এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় বসে মনে রাখবা। সাধারণত আমরা প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসাই। খেয়াল করে দেখো, সাধারণত প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসাই, যেমন ইন, অ্যাট, উইথ, বাই, অফ, অন, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসাই। এখন কথা হচ্ছে টু কিন্তু প্রিপোজিশন, টু কিন্তু প্রিপোজিশন, কিন্তু টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। দেখো, আমি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন কথা হলো, তাহলে কি টু কি প্রিপোজিশনের বাইরে? হ্যাঁ, প্রিপোজিশনের বাইরে না, তোমাদের প্রিপোজিশন এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু টুর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে। আরেকটা ঝামেলা আছে, যদি দেখো সেন্টেন্সে কিছু ফ্রেজ, টু যুক্ত ফ্রেজ, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েটেড টু এরকম টু থাকে, তখন ভার্ব প্লাস আইএনজি মনে রাখবা। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। সো আমরা একটু এখানে খেয়াল করে দেখবো আমাদের এখানে কি আছে। আমাদের এখানে আছে অফ প্রিপোজিশন, এখানে টু নাই, এত ভেজাল নাই। প্রিপোজিশন অফ, এরপরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে, শেষ। তার মানে এখানে ফন্ড অফ নোয়িং হবে, কি হবে? নোয়িং হবে। এবার আসো, মনে রাখবা অনস আপন এ টাইম যেহেতু অতীতকালের, ম্যাক্সিমাম অ্যান্সার, প্রায় অনেক অ্যান্সার হবে কি? পাস্ট ফর্মে। যেহেতু এটা অতীতকালে ঘটনা বর্ণনা করা হচ্ছে, তাহলে দেখো, এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী, ড্যাশ স্টপড অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম, বাড়ি যাওয়ার পথে সেখানে থেমেছিল। অবশ্যই কি অতীতের কাহিনী, তাহলে যেহেতু অতীতের কাহিনী তাহলে V2 হবে। তোমাদেরকে দেখাইছিলাম, আমি একটু যদি আরেকটু ভালোভাবে দেখাই, যদি গল্পটা অতীতের হয় তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের কি? পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ ফেমাস অ্যাস্ট্রোলজার, এখানে কি হবে? স্টপ নাকি স্টপড হবে? কি হবে? স্টপড হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বে কি? পাস্ট ফর্ম হবে। এরপরে খেয়াল করে দেখো, দ্য কিং কল্ড অন হিম টু, এই যে একটু আগে তোমাদেরকে দেখাইছি, টুর পরে কি ভার্বের পাস্ট ফর্ম বসাবা? না। সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা বা এই যে প্যাসেজটা, এটা হচ্ছে অতীতকালের, বাট আমি কি সব জায়গায় অতীত বসাতে পারবো? কিছু তো নিয়ম আছে, তাই না? যেমন অফের পরে, মানে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি,
আবার টুর পরে ভার্বের বেস ফর্ম, ওগুলো তো তোমার ঠিক রাখতে হবে। বাকিগুলো তুমি পাস্ট ফর্ম দিতে পারো, কোনো সমস্যা নাই। একটু দেখে সেন্টেন্সের উপর দেখে দেখে দিও, আন্দাজে দিও না, ঠিক আছে? তার মানে এখানে টুর পরে ভার্বের কি বসবে? আব্বা ফর্ম বসবে বা বেস ফর্ম বসবে। তার মানে টু নো, টু নো। তাহলে আমাদের 4টা শেষ। এবার আসো অ্যান্ড, খেয়াল করে দেখো, বলেছে দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টেল হিম, দেখো, সামথিং আনপ্লিজেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া, সে বলেছিল, বলেছিল তার মানে ডেকেছিল, বলেছিল, অ্যান্ডের আগে যেই টেন্স পরেরটাও কি সেকেন্ড টেন্সে হবে। তার মানে পাস্ট, আমরা তো দেখতে পাচ্ছি এটা অতীতের কাহিনী, তাহলে কি হবে? টোল্ড হবে, টেল হয়ে যাবে কি টোল্ড। অ্যাট দিস দ্য কিং ড্যাশ গট ফুরিয়াস, এবং সেটা দেখে কি হয়ে গেল? রাগান্বিত হয়ে গেল। বর্তমান না অতীত? অতীতের কাহিনী, যেহেতু ওয়ান্স আপন এ টাইম অতীতের ঘটনা বর্ণনা করছে, তার মানে কি হবে? গট। আবার দেখো অ্যান্ডের আগে এখানে গট আছে, এখানেও কি হবে? পাস্ট ফর্ম হবে, তাহলে কনডেমড, পাস্ট ফর্ম হবে, V2 হবে, এইখানেও V2, এইখানেও কি V2, যেহেতু অতীতকালের ঘটনা। মজা আছে, বুঝছো? অতীতকাল আসলে মজা। এর ম্যাক্সিমাম আনসার V2 হয়, তাহলে কনডেমড। এইবার আসো, ম্যান লাইক ইউ ড্যাশ লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। এই কোয়েশ্চেনটা, এটা একটু আমাদের অর্থ দেখতে হবে। যে যতই বলুক না কেন, যে যত নিয়ম বলে, যেমন অনেকে বলবে ভাইয়া এইখানে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, মনে রাখবা কিছু কিছু রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের ফর্মটা অর্থের উপর ডিপেন্ড করে। যেমন এখানে বলেছে ম্যান লাইক ইউ ড্যাশ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তোমার মতো মানুষের বেঁচে থাকা উচিত না টু স্পয়েল, ধ্বংস করার জন্য, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড। যখনই এই রাজা সম্পর্কে একটু সে আনপ্লিজেন্ট বললো, ঠিক আছে, মানে খারাপ কিছু বললো, তখন সে বলল তোমার মতো লোকের কি এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত না, কি করার জন্য? যে তুমি শান্তি ধ্বংস করো, তাই না? বিশ্বের শান্তি ধ্বংস করার জন্য। তো এই জন্য উচিত না অর্থে আমাদের কি হবে? শুড নট, এই মডাল ভার্বটা আমাদের ইউজ করতে হবে, কারণ না হলে আমাদের অর্থের প্রাধান্য অথবা অর্থপূর্ণ হয় না সেন্টেন্সটা। আচ্ছা, এখানে তুমি যদি চিন্তা করো এইভাবে দিবা যে শুড লিভ দিবা, শুড লিভ দিতে চাও, তাহলে কি হইলো? ম্যান লাইক ইউ শুড লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর শান্তি ধ্বংসের জন্য তোমার বেঁচে থাকা উচিত, এটা আমরা বলবো? নাকি আমরা বলবো যে পৃথিবীর শান্তি ধ্বংসের জন্য তোমার বেঁচে থাকা উচিত না, বেঁচে থাকা উচিত না, এই জন্য কি হবে? শুডেন্ট লিভ। এটা আমাদের অর্থ অনুযায়ী অ্যান্সার করতে হবে। দেখো অনেকগুলো 14টার অপশন, এর মধ্যে 2-1টা তোমার অর্থ দিয়ে অ্যান্সার করা লাগতে পারে, বাট এটা ভাগ্যক্রমে অনেক জায়গায় লাগেও না, ঠিক আছে? তারপরে আমাদের অর্থকে প্রাধান্য দিতে হয়। দেখো এবার আসো, বাট অ্যানাদার থট ড্যাশ ক্রস হিজ মাইন্ড বিফোর। আসো, তোমরা বিফোরের নিয়ম পড়েছো কমপ্লিটিং সেন্টেন্সের রাইট ফর্ম ভার্বে। বিফোরের আগে, আমরা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাই না? বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে আছে তোমাদের? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে, তার মানে হ্যাড ক্রসড হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, বিফোরের পরে আমরা জানি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তোমরা হয়তো ভাবছো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে সেন্ট দিলেই আনসার হবে, কিন্তু না, খেয়াল করে দেখো, অ্যাস্ট্রোলজার সে কি পাঠাবে নাকি তাকে পাঠানো হবে? তাকে পাঠানো হবে। দ্যাট মিনস এটা অ্যাক্টিভ ভয়েস হবে না, প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস হতে হলে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব প্লাস B3 হয়। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগবে এবং অ্যাস্ট্রোলজার সিঙ্গুলার আছে, এই জন্য আনসার হবে কি? ওয়াজ সেন্ট। প্যাসিভ মোডে নিতে হবে এবং অ্যান্সারটা হবে কি? ওয়াজ সেন্ট। আশা করি বুঝতে পেরেছ। অ্যান্ড দেন উইল, হাউ লং উইল ইউ লিভ। উইল হচ্ছে মডাল ভার্ব। খেয়াল করে দেখো, আমরা যদি টেকনিকটা খেয়াল করি, আমরা কিন্তু এটা বলেছিলাম, আমরা পড়েছিলাম যে মডাল ভার্বের পরে যত মডাল আছে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডালের পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, তাহলে উইল আছে, উইলের পরে ভার্বের বেস ফর্ম বসবে। অ্যান্ড দেন পরবর্তীতে উইথ, রেডি উইথ, বুদ্ধি, উপস্থিত বুদ্ধিতে, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার্স ডিক্লেয়ার। মনে রাখবা, ডিক্লেয়ার, স্টার্স ডিক্লেয়ার, এখানে স্টার্স হচ্ছে প্লুরাল, তার মানে অবশ্যই কি? ভার্বের বেস ফর্ম হবে। অনেকের প্রশ্ন যে ভাইয়া এখানে কেন আমরা পাস্ট ফর্ম ইউজ করব না? এখানে কেন ইউজ করব না? কারণ দ্যাটের পরে আই শ্যাল ডাই ফিউচার আছে। মনে রাখবা, আগে পাস্ট হলে পরে ফিউচার হতে পারে না। পরে যদি ফিউচার থাকে তাহলে আগে প্রেজেন্ট হয়। কি হয়? প্রেজেন্ট হয়। পরে ফিউচার থাকলে কি হয়? দ্যাটের পরে ফিউচার থাকলে প্রেজেন্ট হয়। আর দ্যাটের পরে যদি পাস্ট থাকতো তাহলে এখানে পাস্ট হইতো। যদি এখানে অবশ্যই মাথায় রাখবা, যদি এখানে পাস্ট থাকতো তাহলে তুমি এখানে পাস্ট দিতে পারতা, বাট এখানে যেহেতু ফিউচার আছে তুমি পাস্ট ইউজ করতে পারবে না, তোমাকে প্রেজেন্ট ইউজ করতে হবে। দ্য স্টার ডিক্লেয়ার, স্টার যেহেতু প্লুরাল, অবশ্যই তোমার কি করতে হবে? ডিক্লেয়ার, ভার্বের বেস ফর্ম। কারণ তোমাদেরকে শিখিয়েছি আমি, তোমাদেরকে দেখিয়েছি আমি যে যদি
প্লুরাল থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আর সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস ফর্ম, তাহলে অবশ্যই কি হবে, ডিক্লেয়ার হবে। অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে শূন্যস্থান। তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন যেরকম কোয়েশ্চেন সমাধান বা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সমাধান যখন করি বলছিলাম, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে এবং এরপরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে সেটা আইএনজি হয়ে যায়। কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তাহলে হিয়ার হবে নাকি হিয়ারিং, অবশ্যই কি হিয়ারিং হয়ে যাবে। তাহলে বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটা কি হয়ে যায়, আইএনজি হয়। যেমন সুইমিং ইন দ্য রিভার, ওয়াকিং ইন দ্য ফরেস্ট, তাই না। এরপর দেখো লাস্ট কি বলেছে, ড্রাইভ দিস রেস অ্যাওয়ে, লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে। একটু খেয়াল করে দেখো, লেট, এই যে মেক লেট, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মেক লেটের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, আমরা বেস ফর্ম বসালাম, বাট অর্থটা পরিপূর্ণ হলো না। কেন, যে বলেছে ড্রাইভ দিস রেস অ্যাওয়ে, সরাও এখান থেকে, বিরক্ত করে নাই, দূর হ শয়তান, ঠিক আছে। লেট হিম ড্যাশ কাম হিয়ার অ্যাগেইন, তাকে আবার আসতে দিও, নাকি এখানে তাকে আর আসতে দিও না। তাহলে কি হবে, লেট হিম নট কাম হিয়ার অ্যাগেইন। যেহেতু এখানে আমরা শুডেন্ট ইউজ করছি, দেখো অর্থের পরিপূর্ণতা পাওয়ার জন্য শুডেন্ট লিভ, আর এখানে কি হবে, লেট নট কাম হিয়ার অ্যাগেইন, তাকে দূরে সরতে দেওয়া, সেজন্য এখানে না আসে, ঠিক আছে, কোনোভাবেই এখানে যেন না আসে। ওকে, তো এখানে অবশ্যই কি ভার্বের বেস ফর্ম হবে। তাহলে গল্পটা যদি আমি একটু বাংলায় বলি, সেটা হচ্ছে একজন রাজা ছিলেন এবং রাজা তার ভবিষ্যৎ শুনতে অনেক বেশি কি পাইতেন, খুশি হইতেন, অনেক বেশি পছন্দ করতেন। সো অ্যাস্ট্রোলজার খোঁজ পাইলো, বা অ্যাস্ট্রোলজার ওই এলাকায় গেল, এলাকায় যাওয়ার পরে তাকে আনলো, আনার পরে যখন সে বললো যে এই বলো আমার ভবিষ্যৎ কি, তখন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী যখন বললো না আপনার অবস্থা ভালো না, ঠিক আছে, তখন বললো হ্যাঁ তোমার মতো মানুষের কি এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই, ঠিক আছে। এটা বলার পরে তাকে মনে করে যে মারার জন্য সব প্রস্তুত। সো এই মারার আদেশ দেওয়ার আগে তার মাথায় একটা জিনিস আসলো, এই তাকে তো জিজ্ঞেস করি, এই বেটা তুই কয়দিন বাঁচবি, ঠিক আছে, বলো তুই কয়দিন বাঁচবি, রাজা জ্যোতিষীর বলল। তখন জ্যোতিষী বলল যে আমি কতদিন বাঁচবো, তার উপস্থিত বুদ্ধিমত্তায় এমন সুন্দরভাবে বলছে যে আই শ্যাল ডাই, আমি মারা যাব অনলি এ উইক বিফোর ইউ ম্যাজেস্টি। তার মানে আমি আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে মারা যাব। এখন রাজা তো টেনশনে পড়ে গেল, কিরে ভাই যদি ওরে মারি 1 সপ্তাহ পরে তো আমি মারা যাবো, তখন বলে ওই তোরে পাঠায় দাও, দূরে পাঠিয়ে দাও, ঠিক আছে। তো যাই হোক, গল্পটা অনেক ইন্টারেস্টিং, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সও কাজে লাগতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ইংরেজিতে A+ পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই রাইটিং পার্ট ভালো করতে হবে। রাইটিং পার্ট ভালো করার জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি দক্ষ হতে হবে। যারা বানিয়ে লিখতে পারো না, তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফর বিগিনার্স, এটা একটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আছে, এবং সেটা যদি তোমরা নিতে চাও অবশ্যই 01810103012 নাম্বারে কল দিবা। আর যারা আমার বই নিতে চাও, বই নেওয়ার জন্য আমি যেভাবে পড়াই সেভাবেই তোমাদের বইটা উপস্থাপন করেছি, 09874464660 এই নাম্বারে কল দিয়ে তোমরা বইটা নিতে পারবে। সো আমাদের এই পর্বগুলো চলমান থাকবে, ঢাকা বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, ময়মনসিংহ বোর্ড বলো, সব বোর্ডগুলো কিন্তু আমার প্লেলিস্ট আকারে দেওয়া আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।